নমস্কার, এই মুহূর্তে আপনাদের যুব ভারতী ক্রীড়াঙ্গনে স্বাগত। আজকে মহারণ, ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান যেন নাম নয়, দুটি মন্ত্র, যে মন্ত্রোচ্চারণে 1 লাখ লোক যে কোনো স্টেডিয়ামে হাজির হতে পারে। আজকের যুব ভারতীর চেহারাও সেই রকম। সত্যি কথা বলতে গিয়ে একদিকে লাল হলুদ আর একদিকে সবুজ বেরুনের অজস্র মানুষের ভিড়ে একটা লোমহর্ষক পরিস্থিতি তৈরি হয়েছে। সত্যি রঙে রঙে যেন রঙদার হয়ে উঠেছে। রাত পোহালেই কলকাতা ডার্বি, অর্থাৎ বলে না ডাঙায় যুদ্ধ ইলিশ চিংড়ি, একদিকে চিংড়ি একদিকে ইলিশ, একদিকে মোহনবাগান একদিকে ইস্টবেঙ্গল, একদিকে সবুজ মেরুন একদিকে লাল হলুদ, অর্থাৎ সিজনের প্রথম ডার্বি। দুটো দলই কিন্তু আইএসএল এর খুব ভালো ফর্মে রয়েছে। একজন রয়েছে 1 নম্বরে, অন্যজন রয়েছে 2 নম্বরে, কিন্তু জিডির দিক দিয়ে ইস্টবেঙ্গল 1 নম্বরে রয়েছে। ডার্বি নিয়ে কথা বলার আগে আমি এই ভিডিওতে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমরা সবাই জানি পরশুদিনই কিন্তু আমাদের ছেড়ে চলে গেছে স্বপন সাধন বোস, অর্থাৎ টুটু বসু। বাংলা ফুটবলে তার অবদান, বিশেষ করে মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু তার অবদান অনস্বীকার্য বলা যেতে পারে। টুটু বসু মোহনবাগানের জন্য কি করেছে সেটা বাঙালির ফুটবলে কিন্তু সবাই জানে। টুটু বসুকে শুধু মোহনবাগান বলে না, ইস্টবেঙ্গল, মোহনবাগান এছাড়া অন্যান্য যত ক্লাব আছে আমাদের কলকাতা মাঠে, সব মানুষই কিন্তু টুটুবাবুকে খুব সম্মান করে। আমাদের টুটুবাবু হচ্ছে ময়দানের চিরপরিচিত একটি নাম। সেই মানুষটা কিন্তু আমাদের মোহনবাগানের জন্য, শুধু মোহনবাগান বলে না, আমি বলবো কলকাতার মাঠে কিন্তু তার হাত ধরে কিন্তু সর্বপ্রথম কিন্তু ভোটার সিস্টেম চালু হয়েছিল। তিনি গত বছর 29 জুলাইয়ে তার যে বক্তৃতা তিনি দিয়েছিলেন, সেই বক্তৃতা শুনলে কিন্তু ওখানে যে সমস্ত মানুষ বসেছিল সবার চোখে কিন্তু জল চলে এসেছিল। তিনি যে বক্তৃতাটি দিয়েছিলেন, ভিডিওটি আমি দিলাম, আপনারা দেখে নিন। 10 মিনিট আমি কথা বলবো, কেউ সেখানে কথা বলবো না সমর্থকরা ছাড়া। যারা ওইখানে আছে তাদের বলার অধিকার আছে, ডায়াসের লোকেদের কোনো অধিকার নেই। একটু ঘ্যাম ঘ্যাম দেখালে তাদের ক্লাসের ছেলেরা বলতে, কিরে শালা তুই কি হাতে চাঁদ পেয়েছিস? সেই যে ছোটবেলায় শুনেছিলাম চাঁদ পাওয়ার গপ্প, করছি আমি চাঁদ পেয়েছি। আচ্ছা, আর কথা বাড়াবো না। এটা কিন্তু ইতিহাসে লেখা থাকবে যে টুটু বোস মেম্বারদের ভোটের অধিকার নিজে কোর্টে গিয়ে অ্যাডভোকেট হিসেবে করে দিয়েছিলেন। শুনলাম আমাকে 1 লাখ টাকা দিয়েছে। অনেক হেসেছিস তোরা, একটু দুঃখের কথা শুনে নে। আমার মনটা কিন্তু সবুজ মেরুন 40 বছরের মতন আছে, কিন্তু সামনের 29শে জুলাই 80-র কাছাকাছি হয়ে যাবে। তোরা দেখছিস শরীরটা ভেঙে যাচ্ছে, হয়তো আর তোদের সঙ্গে আমার দেখা হবে না। একটা কাজ কিন্তু আমি করে যাচ্ছি, শুনে নে। 19টা লাইভ মেম্বার হয়েছে, শুনতে খারাপ লাগে না? সারা 19টা কি রে, 20টা হওয়া উচিত। 1 লাখ টাকার সঙ্গে আমি 4 লাখ টাকার একটা চেক কালকে ক্লাবে পাঠিয়ে দিচ্ছি। 20 নম্বর লাইভ মেম্বার পরজন্মে যেন টুটু বোস হয়। টুটুবাবুকে নিয়ে বলতে গেলে কিন্তু একটা গোটা রচনা লেখা হয়ে যাবে। একটাই কথা আজকের দিনে শুধু বলবো যে টুটুবাবু জিন্দাবাদ। টুটুবাবু ছাড়া কিন্তু মোহনবাগান অসম্পূর্ণ। মোহনবাগান এবং টুটুবাবু কিন্তু একে অপরের পরিপূরক। তো টুটুবাবু, আপনি যেখানেই থাকবেন ভালো থাকবেন। টুটুবাবু অমর রাহে। আমরা কিন্তু আপনাকে কোনোদিনও ভুলবো না। আগামী জন্মেও কিন্তু আপনি একজন মোহনবাগানী হয়ে ফিরে আসবেন। যদি ডার্বির কথায় আসি, তো দুটো দলই কিন্তু এখনো অবধি সমান পয়েন্টে রয়েছে। জিডির দিক দিয়ে কিন্তু ইস্টবেঙ্গল 1 নম্বরে রয়েছে। আর কারেন্ট ফর্ম যদি বলতে হয়, দুটো দলেরই কিন্তু ফর্ম বেশি ভালো। কিন্তু আমি কিন্তু ব্যক্তিগতভাবে ইস্টবেঙ্গলকে এই ডার্বিতে অনেক দিন পর, মানে অনেক বছর পর কিন্তু এগিয়ে রাখবো।
আইএসএল এর এই ডার্বিতে কিন্তু ইস্টবেঙ্গলকে আমি এগিয়ে রাখবো। এই মুহূর্তে, এই মরশুমে ইস্টবেঙ্গল যে ফুটবলটা খেলছে, আইএসএল শুরু হওয়ার পরে কিন্তু ইস্টবেঙ্গল এরকম ফুটবল খেলেনি। এবারে কিন্তু যথেষ্ট ধারাবাহিক দল ইস্টবেঙ্গল, তারা কিন্তু অনেক কঠিন ম্যাচ জিতে এসেছে। তুলনামূলকভাবে মোহনবাগানের কথা যদি বলতে হয়, মোহনবাগান কিন্তু এই মরশুমের সব থেকে আগে কিন্তু প্রিসিজন শুরু করেছিল। এখন কিন্তু এই মরশুমে সবার আগে কিন্তু প্রিসিজন শুরু করেছিল। তাদের কিন্তু দলটা কিন্তু মোটামুটি ভাবে একই রয়ে গেছে বিগত কয়েক বছর ধরে, শুধু কোচ কিন্তু চেঞ্জ হয়েছে। কিন্তু কোচ চেঞ্জ হওয়ার পরে কিন্তু যে দলটা মোহনবাগানে রয়েছে, এই দলটা কিন্তু খাতায় কলমে কিন্তু ভারতীয় ফুটবলের সব থেকে শক্তিশালী দল। ভারতীয় ফুটবলের কিন্তু সেই দলটা কিন্তু সবচেয়ে শক্তিশালী দল অন পেপার যদি বলতে হয়। কিন্তু মোহনবাগান কিন্তু সেই নামের প্রতি সুবিচার একমাত্র এখন অব্দি করতে পারেনি। যে কটি ম্যাচ আমি মোহনবাগানের দেখেছি, মোহনবাগান কিন্তু সেরকম ভাবে গত মরশুমে মোহনবাগান যেরকম তেরে ফুড়ে খেলেছিল, যেরকম আক্রমণাত্মক ফুটবল খেলেছিল, হ্যাঁ মলিনার আন্ডারে কিন্তু কিছুটা ডিফেন্সিভ ফুটবল খেলেছিল, কিন্তু এই মরশুমে কিন্তু মোহনবাগান সেরকম ভাবে মেলে ধরতে পারেনি নিজেকে। সার্জিও লোবেরা কিন্তু আক্রমণাত্মক কোচ, কিন্তু সেইভাবে কিন্তু যেরকম ভাবে আমরা তাকে দেখে অভ্যস্ত মুম্বাই সিটিতে, উড়িষ্যাতে যেরকম ভাবে তিনি কোচিং করিয়েছে, মোহনবাগান কিন্তু আমরা কিন্তু এখনো সেরকম ভাবে দেখতে পাইনি। এছাড়াও যদি মোহনবাগানের কয়েকটি প্লেয়ারের কথা বলতে হয়, যেরকম আপনি জেমি ম্যাকলারেনের কথা বলেন, হ্যাঁ অবশ্যই তিনি কিন্তু অনেক গোল করেছে, কিন্তু সেই ম্যাকলারেন মানে এই আইএসএল এ কিন্তু আপনি যদি দেখেন ভালো টিম বলতে কিন্তু কোনো দলই মোহনবাগান ইস্টবেঙ্গল ছাড়া সেরকম ব্যালেন্স দল না। সব দলই কিন্তু তাদের পছন্দের প্লেয়ার কিন্তু ছেড়ে দিয়েছে, তারা বাধ্য হয়েছে ছেড়ে দিতে। কারণ আইএসএল কিন্তু একটা সময় কিন্তু অনিশ্চয়তার মধ্যে ছিল যে আইএসএল হবে কি হবে না। সেই সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু মোহনবাগান কিন্তু একমাত্র তাদের টিমটি ধরে রেখেছিল। সেই কথা যদি বলতে হয় তাহলে কিন্তু ম্যাকলারেন বলুন, কামিংস বলুন, এই সিজনে কিন্তু কামিংস একদম অফর্ম। দিমিত্রি পেট্রাসের কথা যদি আপনি বলতে হয়, সেও কিন্তু সেই পুরনো দিমির ছায়া বলা যেতে পারে। এছাড়া অ্যালবার্তো থেকে শুরু করে টম অ্যাললেট কিন্তু যথেষ্ট ভালো খেলছে তাও বাকিদের তুলনায়। আরেকটু প্লেয়ারের কথা যদি বলতে, রবসান রবিনো, যে এবছরে কিন্তু যে ব্রাজিলিয়ানকে সাইন করেছে মোহনবাগান, সে কিন্তু দেখে মনেই হচ্ছে যে পুরোপুরি ফিট না। তার কিন্তু চলন দেখে, বল কন্ট্রোল দেখে কিন্তু মনে হচ্ছে এখনো কিন্তু পুরোপুরি ফিট না। যে বাংলাদেশে আমরা যে রবসানকে দেখেছিলাম, সেই রবসান কিন্তু এখানে আমরা এখনো দেখতে পাচ্ছি না, অন্তত আমি কিন্তু সেটা মনে করছি। লাস্ট কিন্তু মহাবারাত স্পোর্টিং ম্যাচে আমি রবসানকে দেখেছিলাম, তার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স। এছাড়া কিন্তু তারপরে কিন্তু রবসানকে সেরকম ভাবে দেখতে পাইনি। এই ম্যাচটি কিন্তু মোহনবাগানের জন্য একটি কিন্তু মরণবাচন ম্যাচ হতে চলেছে, কারণ এই ম্যাচটি যদি ড্র হয় তাদের কিন্তু ইস্টবেঙ্গল অ্যাডভান্টেজ থাকবে, কারণ ইস্টবেঙ্গলে কিন্তু জিডি মোহনবাগানের থেকে প্রায় পাঁচ বেশি। আর এবার যদি ইস্টবেঙ্গলের কথা আসে, ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে কিন্তু যথেষ্ট ধারাবাহিক দল। তারা কিন্তু মুম্বাই সিটিকে হারিয়েছে, যেখানে মুম্বাই সিটি কিন্তু ঘরের মাঠে মোহনবাগানকে হারিয়ে দিয়েছিল। সুতরাং বলা যেতে পারে ইস্টবেঙ্গল দলটা কিন্তু একদম ব্যালেন্স দল রয়েছে। তাদের কোচও বেশ ভালো কোচ আছে। তাদের কিন্তু আক্রমণাত্মকটা কিন্তু মানে অ্যাটাকিং লাইনটা কিন্তু খুব ভালো। বিপিন সিং থেকে শুরু করে কিন্তু তাদের যে নতুন যে স্ট্রাইকার এসেছে, এই মুহূর্তে আইএসএল সব থেকে বেশি গোল করেছে, সে কিন্তু দারুণ ফর্মে রয়েছে। এছাড়া কিন্তু তাদের কিন্তু বিষ্ণু রয়েছে, ইয়ং প্লেয়ার তাদের কিন্তু মহেশ রয়েছে, অনেক প্লেয়ার তাদের রয়েছে। এছাড়া কিন্তু তাদের মাঝমাঠটি কিন্তু যথেষ্ট ভালো, রাশিদ কিন্তু ভালো আছে তাদের কিন্তু। এছাড়া কিন্তু জিকসান আছে, ডিফেন্সে কিন্তু আনোয়ার কিন্তু ভালো খেলছে। এছাড়া তাদের কিন্তু রিজার্ভ বেঞ্চটা যথেষ্ট ব্যালেন্স, মানে অন্যান্য বছরের তুলনায় কিন্তু যথেষ্ট ভালো দল কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে আছে। সুতরাং অনেকদিন পর একটি তুলনামূলকভাবে একটি হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে। ডার্বি যতই আমি ইস্টবেঙ্গলকে সামান্য এগিয়ে রাখি, ডার্বি কিন্তু বরাবরই 50-50 ম্যাচ। এর আগেও অনেকবার দেখেছি যে যারা কিন্তু ফেভারিট তারা কিন্তু আন্ডারডগ হয়ে গেছে, যারা আন্ডারডগ তারা কিন্তু ফেভারিট হয়ে গেছে। এরকম অনেক ম্যাচ আমরা কিন্তু দেখেছি। ডার্বি ম্যাচ সবসময় 50-50 ম্যাচ। আশা করব একটি ভালো ডার্বি হবে, আশা করব যোগ্য দল জিতবে, যে দল ভালো খেলবে সে দল জিতবে। আর এই মরশুমে কিন্তু আর যাই হয়ে যাক কিন্তু লিগ কিন্তু আর ট্রফি কিন্তু আমাদের কলকাতা দিয়ে আসছে, এটা এখনো মোটামুটি সবাই জেনে গেছে। আরেকটি কথা আমি রিকোয়েস্ট করব তোমাদের সকল সমর্থককে, দু দলেরই, যেহেতু ম্যাচটি ডার্বি ম্যাচ, আর যেহেতু কয়েকদিন আগে কিন্তু টুটু বসু আমাদের ছেড়ে চলে গেছে, তো একটাই কথা, ম্যাচ কিন্তু 90 মিনিট হোক, তারপরে কিন্তু কেউ কিন্তু কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করো না, কারণ ম্যাচটি কিন্তু শান্তিপূর্ণভাবে শেষ করো, যাতে কিন্তু আমরা কিন্তু একটা ট্রিবিউট দিতে পারি টুটু বাবুকে, যে তারা কিন্তু প্রয়াণকালের পরে যে ডার্বি হয়েছে সেটা কিন্তু খুব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তো আমার এইটা একটু অনুরোধ রইল সকল ফ্যান্স ক্লাবদের, সকল সাপোর্টারদের, দুই দলের, যে ম্যাচটি কিন্তু শান্তিপূর্ণভাবে যাতে শেষ হয়, আর তারপরে কিন্তু কেউ বিশৃঙ্খলা পরিস্থিতি যাতে না সৃষ্টি করে। আমার যদি প্রেডিকশনের কথা বলতে হয়,
আমি কিন্তু চাইবো মোহনবাগান যাতে জিতুক, কারণ মোহনবাগান, আমি কিন্তু একজন আদ্যপ্রান্ত মোহনবাগান সমর্থক। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সব মানে কারেন্ট সিচুয়েশন দাঁড়িয়ে সব কিছু দাঁড়িয়ে আমি কিন্তু ম্যাচটি, আমার যেটা মনে হচ্ছে ম্যাচটি কিন্তু 1-1 গোলে ড্র হবে। এটা আমার প্রেডিকশন ভুলও হতে পারে, কিন্তু আমি চাইবো যোগ্য দল জিতুক। আর অবশ্যই আমি একটু যদি মোহনবাগান খেলা, কিন্তু আমি চাইবো মোহনবাগান জিতুক, কিন্তু তা বলে এই না যে ইস্ট বেঙ্গল জিতলে আমি কিন্তু অখুশি হব। যে ভালো খেলবে সেই জিতবে। আর আমি বাদ বাকিটা তোমাদের উপর ছেড়ে দিলাম। তোমাদের কমেন্টে জানিও যে কোন দল জিতবে, প্রেডিকশনটা তোমরা দিও যে কোন দল জিততে পারে নাকি ড্র হবে, সবকিছু কিন্তু কমেন্টে জানিও। আর যেটা বললাম, ম্যাচের শেষে কিন্তু শান্তিপূর্ণভাবে পরিস্থিতি যাতে থাকে সেদিকে তোমরা একটু দেখো, নজর দিও। আরেকটি কথা তোমাদেরকে, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরকম সব ফুটবল ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের কাছে। ততদিনে ভালো থেকো।